শুভ সন্ধ্যা ছাত্র বন্ধুরা। শুরু করছি ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের অষ্টম ক্লাস। তাপ অধ্যায়টি আমি পড়াচ্ছিলাম। আগের দিন তোমাদের বয়লিং পয়েন্ট সম্পর্কে এবং বয়লিং পয়েন্ট কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয় সেই সম্পর্কে বলা হয়েছিল। আর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, প্রেসার কুকারের কার্যনীতি। এবার দেখো, গলনাঙ্ক পড়ার সময় গলনাঙ্ক কী কী দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয়, এগুলো আমরা পড়েছিলাম। এবং একটা বিশেষ যে ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে চাপ, গলনাঙ্কের ওপর চাপের প্রভাব। আজকে দেখো, সেই গলনাঙ্কের ওপর চাপের প্রভাব কীভাবে পরিবর্তিত হয় তা একটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখাবো। এবং আমরা জানি কি, চাপ বৃদ্ধি হলে কি হয়, গলনাঙ্ক কমে যায়, আবার চাপ হ্রাস হলে গলনাঙ্ক বেড়ে যায়। এটাই একটা পরীক্ষার মাধ্যমে দেখব। এবং এটা তোমরা হয়তো শুনে থাকবে যে বিজ্ঞানী বটমলির পরীক্ষা, এবং এটা দিয়েই আমরা পুনঃশীলীভবনের ব্যাখ্যা করি। তো আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় পুনঃশীলীভবন বটমলির পরীক্ষা। আমি ক্যামেরাটা ওইদিকে করছি, তোমরা লক্ষ্য করো। দেখো, গলনাঙ্ক কিভাবে চাপের উপর নির্ভর করে একটি পরীক্ষার সাহায্যে দেখাও। প্রশ্নটা এইভাবে দেওয়া হবে, 3 নম্বরের প্রশ্ন। তো এর রেসপেক্টে একটা ছবি আছে, বটমলির পরীক্ষার রেসপেক্টে। এই ছবিটা তোমাদের আঁকতে হবে। আমি উপকরণগুলো বলছি প্রয়োজনীয়, তোমরা খাতায় অবশ্যই নোট করবে। প্রথম উপকরণ হচ্ছে একটি বড় বরফ খণ্ড। ঠিক আছে, একটি বড় বরফ খণ্ড। 2 নম্বর উপকরণ লিখবে দুটি ভার্টিক্যাল অবলম্বন। ঠিক আছে, দুটি ভার্টিক্যাল অবলম্বন মানে খাড়া অবলম্বন, খাড়া স্ট্যান্ড টাইপের। বা স্ট্যান্ড ব্যবস্থা। ঠিক আছে, এই দেখো, এই দুটো, একটা বড় বরফখণ্ড হচ্ছে এইটা, এই বড় বরফখণ্ড, এটা স্ট্যান্ড ব্যবস্থা। 3 নম্বর কি নেবে, একটি সরু তামার তার। দেখো ছবিতে, এইটা হচ্ছে তার। আমি তারের পজিশনগুলো চেঞ্জ করেছি, এটা ব্যাখ্যা আমি আসছি কেন এরকম পজিশনটা চেঞ্জ করলাম। একটাই তার এভাবে ঢোকানো হচ্ছে, প্রথমে এই পজিশনে ছিল, তারপরে এই পজিশন, তারপরে এই পজিশনে নেমে যাচ্ছে আস্তে আস্তে। সেই সিদ্ধান্ত ব্যাখ্যাটা পরীক্ষার পরে আমরা আসছি। তার হচ্ছে এইটা, তামার তার। নেক্সট, একটি ভারী ওজন। এটা হচ্ছে একটা ওজন। ঠিক আছে, তো এই তো গেল উপকরণ আমাদের। তাহলে পরীক্ষা পদ্ধতি কীভাবে লিখতে হবে, প্রথমে লিখবে কি, বরফখণ্ডটিকে, এই বড় বরফখণ্ডটিকে স্ট্যান্ড বা ক্ল্যাম্প ব্যবস্থার সাহায্যে আটকে রাখা হবে। ঠিক আছে, তারপরে কি করবে,
সরু তামার তারটিকে তারটির দুই প্রান্ত সংযুক্ত করে মানে অর্থাৎ কানেকশন করে সংযোগস্থল থেকে একটি ভারী ওজন বরফের টুকরোটির মধ্যভাগে মাঝামাঝি পোর্শনে, এটা কিন্তু মিডল পোর্শন একদম করতে হবে, মিডল পোর্শনে ঝুলিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এরকম করলে কি দেখা যাবে? পর্যবেক্ষণে দেখা গেল তামার তারটি প্রথম পজিশন দেখো, ফার্স্ট পজিশন, এইটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এভাবে নামতে থাকছে। এভাবে নামতে নামতে কি হবে? ধীরে ধীরে বরফখণ্ডের ভেতরে প্রবেশ করছে এবং শেষ পর্যন্ত এই তারটি বরফের তলদেশ ভেদ করে মাটিতে পড়ে যাবে, অর্থাৎ ওজন সমেত একদম মাটিতে পড়ে যাবে। কিন্তু কী হবে? বরফের টুকরোটা কিন্তু একই রকম থেকে যাবে, বরফের টুকরা কিন্তু ভেঙে পড়বে না। এইটা হচ্ছে বটমুড়ির পরীক্ষার পর্যবেক্ষণ। তাহলে এই সিদ্ধান্ত ব্যাখ্যা কি হতে পারে? যে কোনো পরীক্ষাতে তোমাদের বলে দিই, উপকরণ, পরীক্ষা পদ্ধতি এরকম লিখবে পয়েন্ট করে করে। এটা পরীক্ষা পদ্ধতি বলে দিয়েছি আমি আগেই। পর্যবেক্ষণ হলো, আর লাস্ট হবে কি? সিদ্ধান্ত ও ব্যাখ্যা। তাহলে এর সিদ্ধান্ত ও ব্যাখ্যা কি হতে পারে? কি হয় দেখো, ভারী ওজন সহযোগে যখন তারটিকে রাখা হয়, তাদের নিচে থাকা, অর্থাৎ তার উপরে প্রথমত এখানে রাখা হচ্ছে, তার নিচে থাকা বরফের উপরিতলে কি হয়? চাপ বৃদ্ধি পায়। সুতরাং বরফের গলনাঙ্ক কি হয়? তখন চাপ বৃদ্ধি হলে কি হবে? গলনাঙ্ক কমে যায়, গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা কমে যায়। ফলে বরফ গলে জলে পরিণত হয়, ওই জায়গার ওই স্থানের বরফটা গলে জলে পরিণত হয়। বরফ গলনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কোথা থেকে সংগ্রহ করে? পারিপার্শ্বিক বায়ু আর তারের মাধ্যমে এটা সরবরাহ হয়, পারিপার্শ্বিক বায়ু থেকে তারের মাধ্যমে এটা সরবরাহ হয় লিনতাপ। বরফ গলা জলের মধ্যে তারটি নিচে নেমে এলে, আস্তে আস্তে দেখো পজিশন চেঞ্জ করে তারটি নিচে নেমে এলে কি হয়? উপরের অংশের চাপ কমে যায়, আবার চাপটা কমে যাচ্ছে, যেহেতু এটা সরে যাচ্ছে, এই পজিশনটা যখনই চেঞ্জ করছে তখনই কী হয়? চাপটা সরে যাবে, চাপটা সরে গিয়ে কি হবে? আবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে। এর ফলে কি হবে? আবার গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে কী হবে? জল নিমতাপ বর্জন করে আবার কি হবে? বরফে রূপান্তরিত হবে। এই বর্জিত লিনতাপ পরিবাহী তামার তারের মাধ্যমে আবার বরফখণ্ডের নিচের স্তরে এসে পৌঁছাবে এবং বরফকে গলাবে। এভাবে আস্তে আস্তে কী হবে? প্রক্রিয়াটি চলতে থাকে, অবিভক্ত রেখে, বরফখণ্ডটি অবিভক্ত রেখে তারটি কী হবে? ধীরে ধীরে নিচে নেমে এসে পড়বে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা হলো বটমুড়ির পরীক্ষা। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত উপনীত পারি? যে চাপ প্রয়োগে বরফের গলন ও চাপ হ্রাসের ফলে বরফ গলা জলের পুনরায় হিমায়নের ফলে বরফের রূপান্তরের ঘটনাকে বলা হয় পুনঃশীলী ভবন। এটা ভালো করে পড়বে তোমরা। চাপ প্রয়োগ করে বরফের গলন ও চাপ হ্রাসের ফলে ওই বরফ গলা জলের পুনরায় হিমায়নের ফলে বরফের রূপান্তরের ঘটনাকে বলা হয় পুনঃশীলী ভবন। ঠিক আছে, এই প্রসঙ্গে দুখণ্ড আর একটা উদাহরণ দেওয়া যায়, যে দুখণ্ড বরফকে জোরে চেপে ধরে পরক্ষণেই ছেড়ে দিলে দুটো টুকরো অখণ্ড বরফে পরিণত হয় কেন? এর ব্যাখ্যা হিসেবে কি বলবে তোমরা? একই রকম ব্যাখ্যা হবে, এই চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক হ্রাস পাচ্ছে এবং চাপ কমে গেলে কি হবে? গলনাঙ্ক আবার পুনরায় বৃদ্ধি পায়। তো এই ব্যাখ্যার উপরই এই প্রশ্নটা কিন্তু উত্তর তোমাদের দিতে হবে। এই প্রশ্নটাও আসে যে বরফ
যদি দুখণ্ড বরফকে একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে তারা জোড়া লেগে যায় কেন? তাহলে এই ব্যাখ্যায় কীভাবে লিখবে যে বরফ গলনের ফলে যে জল উৎপন্ন হয় তার আয়তন বরফের আয়তনের তুলনায় কম। চাপ বাড়ালে গলনে সুবিধা হয়, তাই চাপ বৃদ্ধি করলে বরফের গলনাঙ্ক হ্রাস পায়। দুটি বরফের টুকরো একসঙ্গে চেপে ধরে রাখলে সংযোগস্থলে বরফের গলনাঙ্ক কমে যায় এবং বরফ গলে একসময় জলে পরিণত হয়। পুনরায় চাপ উঠিয়ে নিলে গলনাঙ্ক আবার বৃদ্ধি পায় এবং গলে যাওয়া জল আবার বরফে পরিণত হয়, ফলে বরফের টুকরোটি কী হবে, জুড়ে যাবে। ওকে, তাহলে এই ঘটনা হচ্ছে পুনঃশিলি ভবনের আর একটা উদাহরণ। আর বটমূলি যেটা পরীক্ষা করেছিলেন সেটা এইভাবে করেছিলেন। তাহলে পুনঃশিলি ভবন ও বটমূলির পরীক্ষা তোমরা ভালো করে পড়ে নেবে, এটা পরীক্ষায় খুবই আসে, খুবই ইম্পর্টেন্ট। এবার আগের দিন বলেছিলাম তোমাদের আর একটি বিষয় নিয়ে, আগের ক্লাসগুলোতে বলেছিলাম ঘনীভবন বা কনডেনসেশন নিয়ে বলেছিলাম। ঘনীভবন বা কনডেনসেশন কাকে বলে এটা তোমরা জানো। অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন প্রক্রিয়ার সময়তেই বলেছিলাম। কি বলেছিলাম? যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট উষ্ণতায় বাষ্পের তাপ অপসারণের ফলে তরলে রূপান্তর, অর্থাৎ বাষ্প থেকে তরল। বাষ্প থেকে তরল এটা হলো কি? ঘনীভবন। এবার এই বাষ্পীভবন আর ঘনীভবন প্রক্রিয়াতে আমাদের প্রকৃতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে। ঘনীভবন প্রক্রিয়া কি তৈরি হয়? মেঘ তৈরি হয়। তাহলে যদি বলা হয় যে মেঘ কিভাবে সৃষ্টি হয়, তোমাদের প্রশ্ন আসতে পারে ক্লাউড, অর্থাৎ মেঘ কিভাবে সৃষ্টি হয়, এই প্রশ্নটার উত্তর কিভাবে দেবে? এটা কিন্তু ঘনীভবন সাথে রিলেটেড কোশ্চেন। কি লিখবে তোমরা? প্রথমে দেখো, পুকুর, নদী, সমুদ্র ইত্যাদি থেকে বাষ্পায়নের জন্য জল সব সময় কি হচ্ছে, প্রথমে বাষ্পীভূত হয়ে যায় এবং বাষ্পীভূত হয়ে কি হয়? বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণ বায়ুতে মেশে। উষ্ণ আর্দ্র বায়ু হালকা হলে কি হবে? উপরের দিকে উঠতে শুরু করে। কারণ গরম যত হবে কি হবে, বায়ুর কণাগুলির মধ্যে ঘনত্ব কি হবে? কমতে শুরু করবে এবং কমতে শুরু করে ফলেই তারা কি হবে? ওজনে হালকা হয়ে যাবে। টি ইজিক্যাল টু এম বাই ভি। তাহলে যদি ডিটা বেড়ে যায় তাহলে ভি ইজিক্যাল টু কী হবে? এম বাই ডি। ডিটা বাড়লে কি হবে? ভর কমতে শুরু করবে। তাহলে এম সমান কি হবে? দেখো এখানে আমরা কি জানি, উষ্ণ আর্দ্র বায়ু হালকা, যদি ডেন্সিটিটা কমে যায়, ডি ইজিক্যাল টু এম বাই ভি। তাহলে ডেন্সিটি কমে গেলে কি হবে? যত ডেন্সিটি কমবে তাহলে ভর তত কমবে। ডি ভ্যারিজাস এম হচ্ছে এখানে এই সূত্র থেকে, ডি ভ্যারিজাস এম, অর্থাৎ ডেন্সিটি তার মাসের সঙ্গে কি সমানুপাতিক। তাহলে যখনই ঘনত্ব কমে যাবে তখন কি হবে? ভরও কমে যাবে। তাহলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকবে। আবার উচ্চতা বাড়লে কি হবে? চাপ কমে যায়। আমরা জানি উচ্চতা যত বাড়বে তত কি হয়? বায়ুর চাপ কমতে শুরু করে। তাই
ওই বায়ু আবার আয়তনে বেড়ে যায়। চাপ কমলে কী হবে? আয়তনে বাড়বে, আবার ঠান্ডা হয়ে যাবে। আয়তনে বেড়ে গিয়ে আবার ঠান্ডা হয়। দিয়ে কী হয়? এই ঠান্ডা বায়ু উষ্ণতা যখন কমে যায়, কমে গিয়ে শিশিরাঙ্কের কম হয়ে গেলে, শিশিরাঙ্ক বিষয়টা আমি আসছি, শিশিরাঙ্কের কম হয়ে গেলে কী হবে? আর্দ্রবায়ু কী হয়? সম্পৃক্ত হয়। ব্যাপারটায় আসছি, সম্পৃক্ত আর শিশিরাঙ্ক ব্যাপারটা আমি আসছি। সম্পৃক্ত হয় এবং বায়ুর জলীয় বাষ্প ভাসমান ধুলোবালির গায়ে জমে জলবিন্দুর আকারে ভেসে বেড়ায়। এই জলবিন্দু একসঙ্গে জমে মেঘের সৃষ্টি করে। শিশিরাঙ্ক কি বলছে? শিশিরাঙ্ক হচ্ছে যে উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্ক কাকে বলছি? যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, সেই বায়ুকে শিশিরাঙ্ক বলে। তাহলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত কথার অর্থ কি? ক্লাস 9-এ তোমরা দ্রবণ চ্যাপ্টারে পড়বে যে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। দ্রবণ দেখো, যখন জলের মধ্যে একটা চিনি গুলেছ, সামান্য একটু চিনি গুললে চিনিটা গুলে গেল, তার মধ্যে তো এক্ষেত্রে দ্রবণ কাকে বলে? দ্রাবক প্লাস দ্রাবক মিলে হচ্ছে দ্রবণ হচ্ছে। দ্রাবক কোনটা? জল। আর যেটা অ্যাড করছি আমরা সেটা হচ্ছে দ্রাবক, মানে চিনিটা হচ্ছে দ্রাবক আর দ্রাবক হচ্ছে জল। তাহলে চিনির পরিমাণটা এখানে কম, এবার দ্রাবক গ্রহণের ক্ষমতা যদি থাকে তাহলে সেই দ্রবণটা হবে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। আরও দ্রাবক গ্রহণের ক্ষমতা থাকলে, একটু চিনি দিলাম গুলে গেল, আবার চিনি দিলাম আবার গুলে গেল। কিন্তু একটা সময় গিয়ে চিনি, যখন আমরা চিনি দ্রবীভূত হচ্ছে, সর্বাধিক যে চিনি অর্থাৎ গৃহীত হচ্ছে জল দ্বারা, সেই ক্ষমতাটাকেই বলা হচ্ছে, তার অবস্থাটাকেই বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পূর্ণ হলে যে দ্রবণ তৈরি হচ্ছে। যেমন দেখো, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যতটা দ্রাবক দ্রবীভূত করতে পারে এবং সম্পূর্ণ হলে যে দ্রবণ তৈরি হয় তাকে বলা হয় ওই উষ্ণতায় ওই পদার্থের সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝাবো? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু সবচেয়ে বেশি যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই বায়ুকে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলবো। তাহলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু, তাহলে এটা বোঝা গেল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝায়? যে উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, সেই উষ্ণতাকেই বলা হচ্ছে কি? শিশিরাঙ্ক। শিশিরাঙ্কের কম হয়ে গেলে কী হবে? আর্দ্রবায়ু সম্পৃক্ত হবে এবং বায়ু জলীয় বাষ্প ভাসমান ধুলোবালির গায়ে জমে জলবিন্দুর আকারে ভেসে বেড়াবে। এইরকম অনেক জলবিন্দু একসঙ্গে জমে মেঘের সৃষ্টি করে। এই ঘটনাটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে মেঘ কীভাবে সৃষ্টি হয়, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। মানে ঘনীভবন প্রক্রিয়া, বাষ্পীভবন ঘনীভবন এর জন্যই কিন্তু সৃষ্টি হচ্ছে। ব্যাপারটা ভালো করে তোমরা পড়ে নেবে একটু। এবার দেখো যে জলীয় বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু কী কী বিষয়ের উপর নির্ভর করে। জলীয় বাষ্প দ্বারা এই প্রশ্ন তোমাদের আসে, সম্পৃক্ত বায়ু কি কি বিষয়ের উপর নির্ভর করে। এটা তোমার 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। 1 নম্বর লিখবে, লেখাটা পড়ছে না, বায়ুর আয়তন, আর 2 নম্বর লিখবে বায়ুর উষ্ণতা। এই দুটি বিষয়ের উপর নির্ভর করে।
এবার আমি ডিসকাস করব এই দুটি বিষয়ের উপর কীভাবে নির্ভর করছে। প্রথম প্রশ্নটা কি দেখো, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু কী কী বিষয়ের উপর নির্ভর করে? দুটি বিষয়ের উপর প্রধানত নির্ভর করছে। লিখবে বায়ুর আয়তন, এটা কিন্তু বায়ুর আয়তন, আর কি বায়ুর উষ্ণতা। তো আয়তনের উপর কীভাবে ডিপেন্ড করবে সম্পৃক্ত বায়ু? আগেই আমি সংজ্ঞাটা বলেছি, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু সবচেয়ে বেশি যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই বায়ুকে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলে। সম্পৃক্ত দ্রবণের মতোই সংজ্ঞাটা। তাহলে এই দুটো বিষয়ের উপর কীভাবে ডিপেন্ড করছে দেখো, আয়তন যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সম্পৃক্ত বায়ু আরও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারবে। অর্থাৎ সম্পৃক্ত বায়ুর আয়তন যদি বেড়ে যায় তাহলে সেটা আবার কি হয়ে যাবে? পুনরায় অসম্পৃক্ত হয়ে যাবে। ওকে, আয়তন বাড়িয়ে দিলে সম্পৃক্ত বায়ু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারবে, অর্থাৎ সম্পৃক্ত বায়ুর আয়তন বাড়লে তা অসম্পৃক্ত হয়ে যায়। এটাই হচ্ছে বায়ুর আয়তনের সাথে জলীয় বাষ্প দ্বারা বায়ুর সম্পৃক্ত হওয়ার সম্পর্ক, এটা নির্ভর করছে। আর কি বায়ুর উষ্ণতা, বায়ুর উষ্ণতা কী হবে? বায়ুর উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে সম্পৃক্ত বায়ু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারবে, একই রকম সমানুপাতিক সম্পর্ক। একইভাবে উষ্ণতা যদি কমতে থাকে তাহলে বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত এক সময় কী হয়ে যাবে? তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে বায়ুকে সম্পৃক্ত করলে কী হবে? উষ্ণতা কমাতে হয়। বায়ুকে সম্পৃক্ত করতে গেলে উষ্ণতা কমাতে হয়। উষ্ণতা বেড়ে গেলে সম্পৃক্ত বায়ু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারবে, তাহলে অসম্পৃক্ত হয়ে যাবে একই রকমভাবে। একইভাবে উষ্ণতা কমতে থাকলে একসময় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। তাই বায়ুকে সম্পৃক্ত করতে গেলে কী করতে হবে? উষ্ণতা কমাতে হবে। এই দুটো ফ্যাক্টর তোমরা পড়ে নেবে ভালো করে, কারণ এই দুটো ফ্যাক্টরের উপরই আমরা পরবর্তীকালে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশির আর কুয়াশা। এই দুটো ঘটনা তোমাদের দেখবে শীতকালে বা হেমন্তকালে, অনেক সময় শরৎকালেও ঘটে থাকে, তাই তো? শিশির কাকে বলে যদি আসে তোমাদের, কি বলবে? শিশির কাকে বলে এটা যদি প্রশ্নে আসে তাহলে কিভাবে লিখবে দেখো, রাত্রে তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠ এবং তার সংলগ্ন বস্তুগুলির উষ্ণতা ক্রমশ কমে যায়। বুঝতে পারলে? তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে যায়। অবশেষে উষ্ণতা একটি নির্দিষ্ট মানে অর্থাৎ শিশিরাঙ্কে পৌঁছলে শীতল বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে স্বাভাবিকভাবেই বায়ু তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জলীয় বাষ্পকে আরও নিজের মধ্যে আবদ্ধ রাখতে পারে না। তখন বায়ু দ্বারা পরিত্যক্ত ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দুর আকারে ভূপৃষ্ঠ সংলগ্ন ঘাস পাতা ইত্যাদির উপরে জমা হয়। অবশ্যই মাধ্যাকর্ষণ শক্তির টানে এটা আসে, একেই বলা হচ্ছে শিশির বা ডিউ। আর কুয়াশা হচ্ছে কি? কুয়াশা হচ্ছে যখন বায়ুপ্রবাহ অনুপস্থিত থাকে, অর্থাৎ বায়ুপ্রবাহ থাকে না, তখন কোনো কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গা জুড়ে বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। আরও উষ্ণতা হ্রাস পেলে ওই সম্পৃক্ত জলীয় বাষ্পের কিছু অংশ ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণার আকৃতি ধারণ করে এবং বাতাসে ভাসমান ধূলিকণা, যে ইম্পিউরিটিস আছে, সেগুলোকে আশ্রয় করে ভাসতে থাকে। এগুলোকে বলা হচ্ছে কুয়াশা বা ফগ। হালকা কুয়াশাকে সাধারণত কী বলা হয়? মিস্ট বলে, MIST, মিস্ট। আর ঘন কুয়াশাকে বলে ফগ। সাধারণত দেখবে শহর বা শিল্পাঞ্চলে অতিরিক্ত পরিমাণে উপস্থিত যে আমরা ইম্পিউরিটিস বলি, কার্বন, সীসা,
বা কঠিন পদার্থের কণা, ধূলিকণা, কয়লার গুঁড়ো ইত্যাদিকে আশ্রয় করে ঘনীভূত যে জলীয় বাষ্প সূক্ষ্ম জলকণার আকারে ভাসতে থাকে, সেগুলো ধোঁয়ার সঙ্গে অনেক সময় মিশে যায় এবং ঘন কালো জলীয় বাষ্পের আবরণ তৈরি করে। একে বলা হয় ধোঁয়াশা। স্মোক প্লাস ফগ মানে হচ্ছে স্মগ, মানে হচ্ছে ধোঁয়াশা। তাহলে ধোঁয়াশা কি কুয়াশা কি এটা বোঝা গেল। ধোঁয়াশা আর কুয়াশার মধ্যে একটু পার্থক্য আছে। সাধারণত শহরাঞ্চলে ধোঁয়াশা লক্ষ্য করা যায়। তাহলে আজকে তোমাদের এইটুকুই সম্পর্কে ডিসকাস করা হলো। তোমরা ভালো করে এগুলো পড়বে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে। বিশেষ করে কুয়াশা, শিশির কাকে বলে, শিশিরাঙ্ক কি, ঠিক আছে, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝায়, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু কি বিষয়ের উপর নির্ভর করে। তারপরে যে বটমূলের পরীক্ষাটা দেখালাম সেটাও খুব ভালো করে পড়বে। পুনঃশীলী ভবন অবশ্যই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আজকে এইটুকুই থাকলো। আগামীকাল আমি পদার্থের অবস্থান্তর অর্থাৎ স্থানান্তর নিয়ে আলোচনা করব। পরের দিন পরিবহন, পরিচলন ও বিকিরণ আমি পড়াবো। তাপ সঞ্চালন নিয়ে আলোচনা করব। গুড বাই ক্লাস, সবাই ভালো থেকো।